সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছে। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এসব কিছু তোদের হিংসেবো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসা হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিসকে দাদা কেমন যেন, আমরা মিসকে দাদার ভালো চাইলেও মিসকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিসকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আবার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তা একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি।
কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি। বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না। আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই। আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ কোন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে। মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে, আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায়, আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও বাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখে তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে সাজাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে, আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিসকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিসকে কোথায়? মিসকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিসকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিসকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিসকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো 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 সবাই, তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো একটা নদী, তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে, অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, এ কি হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে। তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির 3টি গাভী ছিল।
গাভীগুলো বেশ বড়ই ছিল, কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না। একদিন এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না, আবার বেশি করে দুধও দেবে না। এদেরকে নিয়ে আর আমি পারি না। এই ঠিক মতো ঘাস খা বলছি। আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল, যেমন খড়, খোল, ভুসি ইত্যাদি। রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো, তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায়। সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি আর তোদের খেতে মন চাইছে না। তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুসি আনতে যাবো নাকি? খুব বার বেড়েছিস। দাঁড়া, কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি। রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল। এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল। একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল, লালি, এই লালি, আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে। দেখ, মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে। এত কষ্ট সহ্য করা যায় বল? মালিক সব সময় আমাদেরকে মারে, অথচ নিজে আমাদের ঠিক মতো খাবার এনে দেয় না। তোরাও চল, আমার সাথে থাকবি। আমরা বনে চলে যাব আর বনের ঘাস, ফলমূল এসব খেয়ে থাকবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে। তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না। চল না রে, চল। এসব তুই কি বলছিস ধবলি? আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায়, তবে যে আমাদের আর আস্ত রাখবে না, মেরে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচবো বলতো? আমরা তো আর ফলমূল খেতে পারবো না। এভাবে কি আর জীবন চলে? দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো, কিন্তু তবুও এই মালিকের মার খেতে পারবো না বাবা। তোরা থাক, এই আমি চললাম। এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায় আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। এভাবেই ধবলির দিন কাটছিল। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ। বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? যাই তো, গিয়ে একটু দেখি তো। এই বলে বাঘটি আরেকটু সামনে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাহ, আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব, কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, শিকারটা আমায় ধরতেই হবে। এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায়। কিরে গরু, তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস? হ্যাঁ, এই যে বাঘ মামা, শোনো, আমি গরু নই, বুঝেছো? আমি তো গাভী। কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না? ও সরি, আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি। তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু কি আর করবো বাঘ মামা বলো, আমার তো কপালটাই খারাপ। আসলে হয়েছে কি মামা, আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না। আমাদেরকে কম খাবার দিত, তার উপর বেশি করে দুধ চাইতো, আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো। মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমি থাকি। ও এই ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যে বনে থাকছিস, তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয়? খেলে আর কি করবো মামা বলো, কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে। তবে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে,
তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব। এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে। তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি? তোর কি আমার মতো শক্তি আছে? তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে। সত্যি করে বলো তো মামা, আসলে তোমার মতলবটা কি? আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার মতলবটা হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঘের এমন কথায় ধবলি একটুও ভয় পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে বাঘ মামা, সে না হয় তুমি আমাকে খেও, কিন্তু আমি তো এখন বেশ রোগা, আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না। সে যাই হোক, আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? তার থেকে তুমি আমার বুদ্ধি শোনো। আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে, কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী। আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে, কারণ তুমি হচ্ছ হিংস্র পশু। তাই তুমি আর কাজ করো, তুমি বরং গ্রামে যাও, আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো। রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম ষাঁড়ের মতো মোটা হব। আমার শরীরে তখন অনেক মাংস হবে, আর তখন তুমি আমাকে পুরো 1 মাস ধরে খেতে পারবে। আরে বাহ, কথাটা তো তুই একদম মন্দ বলিসনি। আমি এক্ষুনি যাচ্ছি খোল আর ভুসি আনতে, কিন্তু তুই কোথাও পালাস না, এখানেই থাকবি কিন্তু, ঠিক আছে? কি যে বলো না বাঘ মামা, আমি পালিয়ে আর কোথায় যাব বলো তো? যেখানেই যাব সেখানেই তো আমার বিপদ, আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি। আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিশ্চিন্তে যাও তো। গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায়। আরে বাঘ এসেছে, পালাও সবাই, বাঘ এসেছে, পালাও। বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে। এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো, আর ধবলিকে খাওয়াতে থাকলো। এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খোল ভুসি আনাতো। ধবলি, তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে, তোর মাংস এখন আমি পুরো 1 মাস ধরে খেতে পারবো। তাহলে আর দেরি করি না, তোকে এখনই মেরে ফেলি, কি বলিস? কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে। ঠিক আছে বাঘ মামা, কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো, কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না। তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো, ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি, কেমন? বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায়, কিন্তু ধবলি এবার আর দেরি করলো না। সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই। তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। এভাবেই ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল।